ফ্যামিলি কার্ড বানাতেই খরচ হবে 246 কোটি টাকা, দেবে কে? 5 বছরে যে খাতে মালয়েশিয়া, ভিয়েতনাম, হংকংকে পেছনে ফেলবে বাংলাদেশ। পরিবারের 4 জনের উধাও হওয়ার পেছনে ছিল সাজানো নাটক, যেভাবে রহস্য বের করল পুলিশ। রাজনৈতিক টানাপোড়েনে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য। নকল করে পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার্থীরা, ভিডিও করতেই সাংবাদিকের ওপর হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার হল প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ডিজিটাল ফ্যামিলি কার্ড চালু করা। এর মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারকে সরাসরি সরকারি সহায়তা দেয়া। আগামী 4 বছরে প্রায় 1,60,00,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। প্রত্যেকটি কার্ড তৈরিতে খরচ হবে 600 টাকা। তাহলে মোট 1,60,00,000 কার্ড তৈরি করতে খরচ দাঁড়াবে প্রায় 960 কোটি টাকা। প্রথম ধাপে এই বছর 41 লাখ পরিবারের জন্য টাকা পে কার্ড তৈরি করতে প্রায় 246 কোটি টাকা ব্যয় হবে। এছাড়া কার্ড তৈরির এই খরচ ছাড়াও প্রশাসনিক, ব্যাংক হিসাব পরিচালনা, টাকা স্থানান্তর এবং মোবাইল আর্থিক সেবা ব্যবহারের জন্য আলাদা খরচ এবং চার্জ লাগবে, যার পরিমাণও সম্মিলিতভাবে বিশাল অঙ্কের হবে। কিন্তু এই কার্ড তৈরির বিশাল অর্থের যোগান কে দেবে তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সরকার দেবে নাকি সুবিধাভোগীদের কাছ থেকে এই কার্ডের টাকা নেওয়া হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিগগিরই বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ। এর আগে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহেদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে এবং কার্ড দেওয়ার নামে কোথাও টাকা চাওয়ার কোনো সুযোগ নেই। তিনি এই ধরনের টাকা দাবি করাকে প্রতারণা হিসেবে উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, আগামী বৈঠকে বিষয়টি পরিষ্কার হবে। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে আসে। 2030 সালে বাংলাদেশের অর্থনীতি $677 বিলিয়ন পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ফলে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকারে যা মালয়েশিয়া, ভিয়েতনাম ও ডেনমার্কের মতো উন্নত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। এ সময় বাংলাদেশ হবে বিশ্বের 32তম অর্থনীতির দেশ। ওয়াশিংটন ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থাটি 2030 সালে মালয়েশিয়ার জিডিপি $672.5 বিলিয়ন পৌঁছানোর আভাস দিয়েছে। একই সময় ভিয়েতনামের জিডিপি হবে $677.5 বিলিয়ন, ডেনমার্কের $589.2 বিলিয়ন এবং হংকংয়ের জিডিপি $536.9 বিলিয়ন পৌঁছাবে। কানাডার গণমাধ্যম ভিজুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত দ্য $150 ট্রিলিয়ন গ্লোবাল অর্থনীতি ইন 2030 শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিশ্বের 180টি দেশের তালিকায় 2030 সালে মালয়েশিয়া 33তম, ভিয়েতনাম 34তম, ডেনমার্ক 40তম ও হংকং 32তম অর্থনীতির দেশ হবে। IMF-এর পূর্বাভাস অনুযায়ী 2030 সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির মোট জিডিপি বেড়ে প্রায় $37.7 ট্রিলিয়ন পৌঁছাতে পারে। আর দ্বিতীয় অবস্থানে থাকবে চীন এবং তৃতীয় স্থান নিয়ে অবশ্য হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা দেখা যেতে পারে। জার্মানি ও ভারত দুই দেশের অর্থনীতি 2030 সালে প্রায় সমান আকারের হতে পারে। রংপুরে একই পরিবারে 4 জনকে নৃশংস হত্যার রেশ কাটতে না কাটতেই পুরো পরিবার সহ নিখোঁজ হয় চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস। উধাও হয়ে যান 4টি মানুষ। বন্ধ ছিল তাদের ফোন, দোকান ছিল তালাবদ্ধ, কোথাও খোঁজ মিলছিল না তাদের। তখন সবার মনে এক আতঙ্ক, তাহলে কি আরেকটি নৃশংস ঘটনার খবর শুনবে সবাই? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় নানা আলোচনা। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয়। তাদের অবস্থান নিয়ে নানা ধরনের তথ্য ও গুঞ্জন ছড়াতে থাকে। এর মধ্যেই কয়েকজন ব্যবসায়ী পিন্টু দাসের কাছে টাকা ও স্বর্ণ পাওনা থাকার দাবি করেন। এ অবস্থায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ তাদের অবস্থান শনাক্তে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে পুলিশ জানতে পারে পিন্টু দাসের মূল বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি অনেকদিন ধরে চাঁদপুরে বসবাস করছেন। এখানে তার আত্মীয় স্বজনও রয়েছেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এ সময় পিন্টু দাস সহ পরিবারের 4 সদস্যকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁদপুর সদর মডেল থানার এসআই গাজী কালাম। কোনো সহিংসতা কিংবা অপরাধ নয়, বরং ঋণের বোঝা এড়াতেই এই নিখোঁজ নাটক সাজিয়েছিলেন পিন্টু দাস, এমনটাই মনে করেন স্থানীয়রা। তাকে সপরিবারে আটকের মধ্য দিয়ে শেষ হলো বহুল আলোচিত এই ঘটনার। তবে তাদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। গত 50 বছর ধরে পণ্য আমদানিতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ ভারত। তবে 2024 সালে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কূটনৈতিক টানাপোড়েন, সীমান্তে উত্তেজনা ও ভিসা সেবা সীমিত হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যে। ভারতের বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ভারত থেকে আমদানি 2024-25 অর্থ বছরের 1,41,261 কোটি টাকা থেকে কমে 2025-26 অর্থ বছরে দাঁড়িয়েছে 1,30,225 কোটি টাকায়। একই সময় বাংলাদেশ থেকে ভারতের রপ্তানি 24,662 কোটি টাকা থেকে কমে 21,896 কোটি টাকায় নেমেছে। 2021-22 অর্থ বছরে দুই দেশে মোট 1,813 কোটি 43 লাখ ডলারের বাণিজ্য 2025-26 অর্থ বছরে কমে দাঁড়িয়েছে 1,236 কোটি 76 লাখ ডলারে। বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে ছন্দপতন ঘটায় উভয় দেশের ব্যবসায়ীরা এখন বিকল্প উৎস ও বাজারের দিকে ঝুঁকছেন। তবে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভৌগোলিক যোগাযোগ ও শক্তিশালী বাণিজ্যিক সম্পর্কের কারণে মধ্য ও দীর্ঘমেয়াদে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনার দিকে তারা ইতিবাচক। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বাণিজ্য আবারও স্বাভাবিক গতি পাবে বলে আশা করা হচ্ছে। ভাই, বই দেখে লিখছেন কেন? পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দিচ্ছেন, এমন তথ্য পেয়ে সেই কেন্দ্রে যান সাংবাদিকরা এবং বই দেখে পরীক্ষা দেওয়ার দৃশ্যটি ভিডিও করতে গেলে কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন সাংবাদিকদের ওপর। এরপর শিক্ষক ও পরীক্ষার্থীদের একটি অংশ দুই সাংবাদিকের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের দুটি মোবাইল ফোন ও একটি বুম মাইক্রোফোন নিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, পরে তাদেরকে একটি কক্ষে আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। কৌশলে সেখান থেকে বের হয়ে হাসপাতালে চিকিৎসা নেন সাংবাদিকরা। পরে অভিযোগ দিতে থানায় গেলে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও করেন ভুক্তভোগী সাংবাদিকরা। পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে হামলা, আটকে রাখা ও সাংবাদিকদের সরঞ্জাম নেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে।